তো আমরা নর্মালাইজেশন দিয়ে থিওরি ব্যবহার করে যেভাবে আমরা ডিজাইনটা করবো ডাটাবেসে, এটা প্রথমে আমাকে বুঝতে হবে যে নর্মালাইজেশন থিওরিটা আমরা কেন ব্যবহার করব এবং কেন আমরা ডিজাইনের মানে ডিজাইন অ্যাপ্রোচের নর্মালাইজেশন থিওরি আসলে কিভাবে কাজ করতেছে। প্রথমে আমাদের এটা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে ফিচার অফ গুড রিলেশনাল ডিজাইন, একটা গুড রিলেশনাল ডিজাইনের কি কি ফিচার থাকা উচিত। একটা ডিজাইন মানে গুড রিলেশনাল ডিজাইন বা গুড ডিজাইন ডায়াগ্রামের কি কি বা গুড ডিজাইনের কি কি ফিচার থাকা উচিত। তারপরে আমাদের একটা কনসেপ্ট নিতে হবে যে হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সি বুঝতে হবে এই কারণে যে আমরা যখন রিলেশনাল ডিজাইন করব তখন ওইখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি কনসেপ্টের উপরে বেস করে আমরা ডিজাইনটা আগায় নিয়ে যাব। ডিজাইনটা করব ফাংশনাল ডিপেন্ডেন্সির উপরে বেস করে, কিভাবে আসলে ডিকম্পোজিশন করে ডিজাইনটা করব। ডিকম্পোজিশন কি? আমরা যখন কিছুকে ভাগ করি এটাকে আমরা বলি ডিকম্পোজিশন। হ্যাঁ, when we break something or part something, এটাকে যখন আমরা এটাকে আমরা বলবো ডিকম্পোজ করা। তো ডিকম্পোজিশন ইউজিং ফাংশনাল ডিপেন্ডেন্সি এইটা আমরা বোঝার চেষ্টা করব এবং দেন আমরা বুঝবো যে নর্মাল ফর্ম, হোয়াট ইজ নর্মাল ফর্ম, দেন ফাংশনাল ডিপেন্ডেন্সি থিওরি বোঝার চেষ্টা করব। তারপর এটার উপরে কিভাবে ডিজাইন অ্যাপ্রোচ করা হয় এটা আমরা আসলে বুঝবো থ্রুআউট দ্য ক্লাস। এটা তো তোমরা সাপোজ ধরো যে এখানে ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্ট এই দুইটা টেবিলের ইনফরমেশন। আমরা তো দেখছি যে দুইটা টেবিলকে আমরা এইভাবে এতদিন আলাদা করে দেখছি যে ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্টের মধ্যে যে ইনস্ট্রাক্টর ও নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নিয়ে এটা হচ্ছে কি ইনস্ট্রাক্টরের টেবিল, আবার ডিপার্টমেন্টের টেবিল হচ্ছে কি ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট এগুলো নিয়ে। হ্যাঁ, তো আমরা যখন এই দুইটা টেবিলের ডাটাকে একসাথে করব, একসাথে করার সাথে সাথে দেখো আমার ডিপার্টমেন্ট নেমটা কমন হিসেবে থাকতেছে এবং ডিপার্টমেন্টটা নেমের রিডান্ডেন্সি হচ্ছে, বিল্ডিং এর রিডান্ডেন্সি হচ্ছে, বাজেটটাও রিডান্ডেন্সি হচ্ছে বেসড অন দ্য ডিপার্টমেন্ট নেম বা বেসড অন দ্য ডিপার্টমেন্ট। তার বিল্ডিং বাজেট গুলা রিডান্ডেন্টলি প্রেজেন্ট হচ্ছে। রিপিটেশন অফ ইনফরমেশন হচ্ছে মেইনলি। এই যে রিপিটেশন অফ ইনফরমেশন, এইটার জন্য আসলে আমরা বলবো যে যেহেতু রিডান্ডেন্সি আছে, ইটস নট এ গুড রিলেশন। Good relation, it's not a good relation or not a good relational design. আমার গুড রিলেশনের একটা প্রথম ফিচার হচ্ছে গিয়ে যে রিডান্ডেন্সি যতটুকু সম্ভব কমানো। সো আমরা যদি এখানে ইনস্ট্রাক্টর টেবিল আর ডিপার্টমেন্ট টেবিলকে আলাদা করি, তাহলে ডিপার্টমেন্ট টেবিলে গিয়ে তখন ডিপার্টমেন্টের নেম, বিল্ডিং বাজেটের অন্তত রিডান্ডেন্সি কমে যাবে।
তো আমরা এই ডিকম্পোজিশন করে মেইনলি আমরা এটা রিপিটেশন অ্যাভয়েড করতে পারি। অনলি ওয়ে টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ ইনফরমেশন অন প্রবলেম in the instructor and department schema is to decompose it into a two schemas, instructor and department. Okay, not all decompose are good. আমরা আবার ডিকম্পোজ করলেই যে মানে সব সময় আমার রিপিটেশন কমে গেল, আমার ডিজাইন গুড হয়ে যাবে, এটা ট্রু না। ধরো সাপোজ আমরা এরকম একটা টেবিল পাচ্ছি, যেটাতে এরকম একটা টেবিল আমরা কনসিডার করতেছি, যেটাতে এমপ্লয়ি এর ইনফরমেশন হচ্ছে এমপ্লয়ি আইডি, নেম, স্ট্রিট, সিটি, স্যালারি। এখন আমরা ধরো আইডি নেম নিয়ে একটা টেবিল করলাম, আবার নেম, স্ট্রিট, স্যালারি, সিটি দিয়ে একটা টেবিল করলাম, নেমকে কমন রেখে। তখন কি ধরনের প্রবলেম হইতে পারে? তখন যদি একই নামের দুইজন পার্সন থাকে, একই নামের দুইজন পার্সন থাকলে তখন আমরা দেখবো যে লসি ডিকম্পোজিশন হয়ে গেছে। লসি ডিকম্পোজিশন, হোয়াট ইজ লসি ডিকম্পোজিশন দেন? আমরা একটু দেখি লসি ডিকম্পোজিশন কি। ধরো আমাদের যে টেবিলটার এক্সাম্পল আমরা দিচ্ছিলাম, যে আইডি, নেম, সিটি, স্যালারি, এখানে দুইজনের আলাদা আইডি কিন্তু নেম সমান, এবং দুইজন ডিফারেন্ট অ্যাড্রেসে থাকে। একজন এই অ্যাড্রেসে থাকে, মেইন পেরিজ, এবং তার স্যালারি হচ্ছে গিয়ে 75,000। আরেকজন থাকে নর্থ হ্যাম্পটন থাকে, তার সে হ্যাম্পটনে থাকে, তো তার স্যালারি হচ্ছে গিয়ে 67,000। and so এখন যেহেতু আমরা বলতেছি যে তাকে প্রথমে আইডি আর নেম দিয়ে ডিকম্পোজ করলাম, এখানে নেম, সিটি, স্যালারি দিয়ে ডিকম্পোজ করলাম, যখন আবার তাদেরকে ন্যাচারাল জয়েন করলাম আবার জোড়া লাগানোর জন্য, আবার এই ইনফরমেশনটা অ্যাচিভ করার জন্য, হ্যাঁ, যে তার কার অ্যাড্রেস কোনটা, তখন দেখা গেল যে ন্যাচারাল জয়েন করার পরে এখন বোঝা যাচ্ছে না কার অ্যাড্রেস কোনটা। কারণ কি, একই নামের এবং ন্যাচারাল জয়েন তো আসলে এইটার সাথে এইটার হয়ে যাবে অটোমেটিকলি। তো অটোমেটিকলি এইটার সাথে এইটার হলে প্রথমে কিমের সাথে এইটা কম্পেয়ার করে এই অ্যাড্রেসটা হবে, কিমের সাথে এইটা কম্পেয়ার করে এই অ্যাড্রেসটা হবে, তারপর এই কিমের সাথে এইটা কম্পেয়ার করে এই অ্যাড্রেসটা হবে, আবার এই কিমের সাথে এইটা কম্পেয়ার করে এই অ্যাড্রেসটা হবে। দেখা যাচ্ছে দুইজনের দুইটা করে অ্যাড্রেস, কার অ্যাড্রেস কোনটা বোঝা যাচ্ছে না। এটাকে আমরা বলতেছি লসি ডিকম্পোজিশন। কারণ কি, আমরা অ্যাকচুয়াল যে ডাটা ছিল, আফটার ডিকম্পোজ দ্য টেবিল, আবার ন্যাচারাল জয়েন করলে উই লুজ দ্য রিলেশন বিটুইন দ্য ডাটাস। সো এখানে আমাদের গুড ডিজাইনের অ্যাপ্রোচে যেটা অ্যাচিভ করতে হবে, লসলেস ডিকম্পোজিশন অ্যাচিভ করতে হবে। লসলেস ডিকম্পোজিশন আমরা কাকে বলবো? যখন আমরা দুইটা টেবিলকে ডিকম্পোজ করব, একটা টেবিলকে দুইটা টেবিলে ডিকম্পোজ করব, আবার ডিকম্পোজ করার পরে একটা রিলেশনকে দুইটা রিলেশন বা দুইটা টেবিলে ডিকম্পোজ করার পরে আবার তাদের মধ্যে যখন ইউনিয়ন করব বা ন্যাচারাল জয়েন করব,
তখন আমরা কিন্তু সেম আগের টেবিলটাই পাবো। এটাকে আমরা বলবো লসলেস ডিকম্পোজিশন। আর লসি ডিকম্পোজিশন ওইটাকে বলবো যখন যে একটাকে এরকম দুইটাতে দুইটা রিলেশনে, একটা রিলেশনকে দুইটা রিলেশন ডিকম্পোজ করলাম, আবার যখন তাদের মধ্যে ন্যাচারাল জয়েন করলাম, তখন আটটা তার সাবসেট হবে, এইটার সাবসেট। তাহলে আটটা তখন এই ন্যাচারাল জয়েনের সাবসেট হয়ে যাচ্ছে। আটটা যদি তার সাবসেট হয়ে যায় তাহলে তখন এটা লসি ডিকম্পোজিশন। হ্যাঁ, তো এখানে লসলেস ডিকম্পোজিশনে একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, যে এবিসি এর মধ্যে যদি এরকম ডাটা থাকে আলফা বিটা 1 2 এ বি, এবং এ বি এবং বিসি এই দুইটাতে আমরা ডিকম্পোজ করলাম, করার পরে আবার তাদের মধ্যে যখন ন্যাচারাল জয়েন করলাম তখন আমরা সেম টেবিলটাই অ্যাচিভ করছি। তখন এটাকে আমরা বলতেছি লসলেস ডিকম্পোজিশন। তোমাদের এক্সামে আসতে পারে হোয়াট ইজ লসি ডিকম্পোজিশন, হোয়াট ইজ লসলেস ডিকম্পোজিশন। So normalization theory decide whether a particular R is good form। প্রথমে দেখে good form এ আছে কিনা। In the case that a relation is not in good form, decompose it into set of relations R1 R2 Rn পর্যন্ত। যদি সে গুড ফর্মে না থাকে, তার ডাটার মধ্যে রিপিটেশন আছে, এরকম সমস্যা থাকে, তখন আমরা এটাকে ডিকম্পোজ করব। নরমালাইজেশন থিওরি বলে এটাকে আমরা ডিকম্পোজ করব R1 R2 Rn পর্যন্ত। ডিকম্পোজ করব কিসের উপরে বেস করে? যে ফাংশনাল ডিপেন্ডেন্সি এবং মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি, এই দুইটার উপরে বেস করে আমরা মেইনলি করব ডিকম্পোজ। এবং ডিকম্পোজ করে আমরা কি অ্যাচিভ করব? মেইনলি ইচ রিলেশন ইজ ইন গুড ফর্ম, আমরা এটা অ্যাচিভ করব, এবং ডিকম্পোজ ইজ এ লসলেস ডিকম্পোজিশন, এইটাও আমরা অ্যাচিভ করার চেষ্টা করব। তাহলে নরমালাইজেশন থিওরি থেকে এই দুইটা জিনিস অ্যাচিভ করার চেষ্টা করব, এবং এই দুইটা জিনিস অ্যাচিভ করব বেসড অন দা নরমালাইজেশন থিওরি, যে দুইটার উপরে বেসিস করে আমরা ডিকম্পোজিশন করব। একটা হচ্ছে গিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর একটা লাগা মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি। এখন আসি আমরা হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি। There is usually a variety of constraints on the data in the real world. বিভিন্ন কনস্ট্রেন্ট আছে রিয়েল ওয়ার্ল্ডে প্রত্যেকটা ডাটার। কনস্ট্রেন্টস মানে রুলস। লাইক ধরো আমরা একজন মানুষের একটাই নাম থাকবে, সে একটা ফ্যামিলির সাথে রিলেশন তার থাকবে, তার ফাদার একজন থাকবে, হ্যাঁ, তার মাদার একজন থাকবে, রিলে। তারপর এই ধরনের সোসাইটিতে যেসব রুলস আছে, কনস্ট্রেন্ট, হ্যাঁ, এগুলো ধরো সোসাইটিতে বিল্ট আপ হয়ে গেছে, বিভিন্ন লিগাল কনস্ট্রেন্ট, বিভিন্ন রুলস। এই কনস্ট্রেন্ট গুলাকে আমরা মেইনলি ফাংশনাল ডিপেন্ডেন্সি আমার মেইন ইনফরমেশন হিসেবে আমরা ধরব। For example, some constraints that are expected to hold in university database, কি ধরনের constraint hold করতে পারে ইউনিভার্সিটি ডাটাবেসে? Students and instructors are uniquely identified by their ID, and each student and instructor
has only one name. তাহলে প্রথম কনস্ট্যান্ট কিরকম কনস্ট্যান্ট থাকতে পারে ইউনিভার্সিটি ডাটাবেজে? একটা হচ্ছে কি স্টুডেন্টস আর ইনস্ট্রাক্টর আর ইউনিকলি আইডেন্টিফাইড বাই দেয়ার আইডি। ইচ স্টুডেন্ট এন্ড ইনস্ট্রাক্টর হ্যাজ অনলি ওয়ান নেম। প্রত্যেক ইনস্ট্রাক্টর আর স্টুডেন্টের একটা নাম থাকবে, হ্যাঁ, একটাই নাম থাকবে, দুইটা নাম থাকবে না। ইচ ইনস্ট্রাক্টর এন্ড স্টুডেন্ট ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ অনলি ওয়ান ডিপার্টমেন্ট। হ্যাঁ, প্রাইমারিলি দুইজনই একটা ডিপার্টমেন্টের সাথে এঙ্গেজ থাকবে। সেকেন্ডারি সে আরেকজন টিচার হয়তো পার্ট টাইম অন্য ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস নিতে পারেন, বা স্টুডেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে কোনো কোর্স নিতে পারে, ওইটা সেকেন্ডারি থিং হইতে পারে। তো প্রাইমারিলি তারা অ্যাসোসিয়েটেড উইথ only one department. Each department has only one value for its budget and only one associated building. প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা অ্যাসোসিয়েটেড বিল্ডিং থাকবে, তারপর তারা তাদের বাজেট একটা থাকবে। এই যে রিয়েল ওয়ার্ল্ডের কনস্ট্যান্ট গুলা, এই কনস্ট্যান্ট গুলো আমরা লিগ্যাল ইনস্ট্যান্স বলতেছি। Instance of relations that satisfied all such real world constant is called legal instance of the relations. Legal instance of database is only there are only where all the relation instance are legal instance, constants on the set of legal relations. Required that the value for a certain set of attribute determines uniquely the value for other set of attribute. তাহলে এখানে লিগ্যাল ইনস্ট্যান্স আমরা যেটা বুঝলাম, যে লিগ্যাল ইনস্ট্যান্সটা হচ্ছে গিয়ে যে ওই আমরা যে রিলেশনের জন্য, পার্টিকুলার রিলেশনের জন্য যে রিয়েল ওয়ার্ল্ডের যে কনস্ট্যান্ট গুলা, দিজ আর কল্ড দ্য লিগ্যাল ইনস্ট্যান্স। এবং এগুলো ওর উপরে বেস করে তোমার কনস্ট্যান্ট গুলাই এবং এগুলো রিকোয়ার্ড দ্যাট দ্য ভ্যালু অফ সার্টেন সেট অফ অ্যাট্রিবিউট মোড থাকবে, মানে এই ইনস্ট্যান্ট গুলো একটা সার্টেন সেট অফ অ্যাট্রিবিউট এর ভ্যালু থাকবে, ডিটারমাইন ইউনিকলি দ্য ভ্যালু ফর অ্যানাদার সেট অফ অ্যাট্রিবিউট। তাহলে কিছু সার্টেন সেট অফ অ্যাট্রিবিউট থাকবে যারা অ্যানাদার সেট অফ অ্যাট্রিবিউট কে ইউনিকলি আইডেন্টিফাই করবে, যেটাকে আমরা বলি সুপার কি বা ক্যান্ডিডেট কি বা প্রাইমারি কি। হ্যাঁ, এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ জেনারালাইজেশনস নোটেশনস অফ এ কি। এখন আমরা সেই ফাংশনাল ডিপেন্ডেন্সি ডেফিনেশন দিব। তো আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি কাকে বলতেছি? ধরো R is a relation, R be a relation schema. এখন alpha is a subset of R এবং beta is a subset of R. মানে ধরো R রিলেশনের মধ্যে আলফা কিছু অ্যাট্রিবিউট যেটা R এর R রিলেশনের সাবসেট বা R রিলেশনের মধ্যে কয়েকটা অ্যাট্রিবিউট, আর বিটাও আরেকটা সেট অফ অ্যাট্রিবিউট। হ্যাঁ, এর মধ্যে আলফাকে আমরা বলবো যে আলফা ফাংশনাল ডিপেন্ডেন্স অন বিটা হোল্ডস। কখন বলবো? ইফ এন্ড অনলি ইফ ফর এনি লিগাল রিলেশনস আর whenever any two tuples 1 and 2 are of R agree on the attributes alpha, they also agree on the attributes beta. মানে হচ্ছে যে আলফা যে বিটার উপরে ফাংশনাল ডিপেন্ডেন্ট, এইটা বা আলফা বিটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছে মেইনলি, এটাই ধরতে পারো, এটাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা বলতেছি। এই আলফা বিটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছে, এইটা ওই রিলেশনের কিছু টাপল মানে কিছু র ওইটাতে এগ্রি করবে।
কিছু রো এটাকে এগ্রি করতে হবে। তাহলে ধরো রো টাপল 1 টাপল 2 এগুলো এগ্রি করতেছে যে এই যে আলফা আর বিটার মধ্যে এই ধরনের রিলেশন আছে। লাইক আমরা এখানে একটা এক্সাম্পল কনসিডার করতেছি এ আর বি, এই দুইটা অ্যাট্রিবিউট, এটা এর ডাটাগুলা, এটা বি এর ডাটাগুলা। এখন আমরা দেখতেছি যে এ কখনো বি কে ফাংশনাল যে এ কখনো বি কে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছে না, তাইলে আমরা বলবো যে এ ফাংশনাল ডিপেন্ডেন্স অন বি ডাজ নট হোল্ড, বাট বি ফাংশনাল ডিপেন্ডেন্স অন এ হোল্ডস। তাইলে যে অ্যাট্রিবিউট বা যে সেট অফ অ্যাট্রিবিউট ওই রিলেশনের আদার অ্যাট্রিবিউট বা আদার সেট অফ অ্যাট্রিবিউট কে ইউনিকলি আইডেন্টিফাই করতেছে, ওইটাকে আমরা বলবো যে ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড বলবো অন পার্টিকুলার অ্যাট্রিবিউট সেট। Given a set of F, set of functional dependency, আমরা একটা set of F যেটা একটা set of functional dependencies contain করে, there are certain other functional dependencies that are logically implied by F. আমরা যদি একটা আছে না যে আমরা ধরো কয়েকটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জানলে ওইগুলো থেকে আরো নতুন কিছু ইকুয়েশন আমরা তৈরি করে নিতে পারি। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি একটা এফ এর মধ্যে যদি একটা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি পাই এফ সেটের মধ্যে, ওইটাতে আরো লজিক্যালি আরো ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা ফাইন্ড আউট করতে পারবো বেসড অন দা ওই এফ এর মধ্যে যেসব সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। লাইক ইফ functional dependency on B, functional dependency on A of B hold, and functional dependency B and of C hold, then we can say A functional dependence on C also hold. Jodi A functional dependence on B hold, B functional dependence on C hold, then we can say A functional dependence on C hold. তো এইভাবে আমরা এটাকে ইনফার করে নিয়ে আসতে পারি, ইনফার করা মানে কনক্লুশন করে নিয়ে আসতে পারি। তো এইভাবে কনক্লুশন করে আমরা যে আরো মানে ওই সেটের মধ্যে ওই এফ সেটের মধ্যে যেটা সেট ফাংশনাল ডিপেন্ডেন্সি কন্টেইন করতেছিল, যেটা রুলস কন্টেইন করতেছিল ফাংশনাল ডিপেন্ডেন্সের, এই সেটের মধ্যে যত এইরকম আরো লজিক্যালি ইমপ্লাইড আরো আমরা রুলস আইডেন্টিফাই করতে পারবো বা আরো ফাংশনাল ডিপেন্ডেন্সি আইডেন্টিফাই করতে পারবো, সবগুলা মিলিয়ে আমরা তখন একটা ক্লোজার অফ এফ তৈরি করতে পারবো। ক্লোজার অফ এফ মানে হচ্ছে গিয়ে ধরো এফ যদি সেট হয় ফাংশনাল ডিপেন্ডেন্সির, তো ক্লোজার অফ এফ কন্টেইন করতেছে অল টাইপ অফ লজিক্যাল ফাংশনাল ডিপেন্ডেন্সি যেগুলো এফ সেটের মধ্যে আছে, ওগুলো থেকে তৈরি করা এবং ওগুলো সহ, যেগুলো এফ সেটে আছে ওগুলো সহ এবং নতুন যেগুলো এগুলো থেকে ইমপ্লাইজ করা হয়েছে সবগুলা নিয়ে যেটা সেট দাঁড়াবে, ওইটাকে আমরা বলতেছি এফ ক্লোজার। এখন আমরা আসি কিজের মধ্যে আমরা যেটা জানি যে প্রাইমারি কিজ, ফরেন কিজ। হ্যাঁ, তো প্রাইমারি কি আমরা কিভাবে মেইনলি আইডেন্টিফাই করি এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি এর সাথে প্রাইমারি কির সম্পর্ক।
কে ইজ এ সুপার কি যদি হয়, কে যদি একটা সুপার কি হয় ফর এ রিলেশন স্কিমা আর, তখন আমরা কে কে কখন সুপার কি বলবো, ইফ এন্ড অনলি ইফ কে ফাংশনাল ডিপেন্ডেন্স অন আর হোল্ড করলে। কারণ কি আমরা জানি যে সুপার কি কখন বলবো, যেটা ইউনিকলি তার টেবিলের অন্যান্য অ্যাট্রিবিউট সেটকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছে। হ্যাঁ, আর তাহলে কে কে আমরা সুপার কি বলবো, কারণ কি কে ফাংশনাল ডিপেন্ডেন্স অন আর আর থাকলে তো আমরা এটা বলতেই পারি। আমরা তো একটু আগেই দেখলাম যে ফাংশনাল ডিপেন্ডেন্সি যখন ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করে কখন, যদি ওই সেটটা যদি তার অন্যান্য অ্যাট্রিবিউটকে, রিলেশনাল অন্যান্য অ্যাট্রিবিউটকে ইউনিকলি আইডেন্টিফাই করে। তো কে ইজ এ ক্যান্ডিডেট কি দেন, কে যদি সুপার কি হয় আর এটা যদি মিনিমাল সুপার কি হয়, তাহলে আমরা কে কে ক্যান্ডিডেট কি ধরতে পারি, ক্যান্ডিডেট ফর প্রাইমারি কি। ক্যান্ডিডেট কি যখন ধরলাম, তখন ফর আর এর জন্য ক্যান্ডিডেট কি ধরলাম, কখন ধরতে পারি, ইফ এন্ড অনলি ইফ কে ইজ ফাংশনাল ডিপেন্ডেন্স অন আর ইজ ট্রু, এবং ফর নো আলফা, alpha is a subset of k and alpha is functional dependence on r, তখনই আমরা কে কে ক্যান্ডিডেট কি ধরব। কে কে কখন ক্যান্ডিডেট কি ধরব, যে কে ফাংশনাল ডিপেন্ডেন্স অন আর হোল্ড করতেছে এবং কের মধ্যে এরকম কোনো আলফা নাই যেটা আবার আর এর অন্যান্য অ্যাট্রিবিউটকে ইউনিকলি আইডেন্টিফাই করে, বা যেটা আলফা ফাংশনাল ডিপেন্ডেন্স অন আর হোল্ড বলতেছি আমরা। The functional dependencies allows us to express the constraints that cannot be expressed using super কিরকম, লাইক ধরো আমরা বললাম যে এই যে ইনস্ট্রাক্টর এন্ড ডিপার্টমেন্ট টেবিলের সব অ্যাট্রিবিউট নিয়ে যখন আসছে, তখন আমরা উই এক্সপেক্ট দিস ফাংশনাল ডিপেন্ডেন্সি টু হোল্ড কি, কোনটার উপরে কোনটা, ডিপার্টমেন্ট নেমের উপরে বিল্ডিং এর ফাংশনাল ডিপেন্ডেন্সি, ডিপার্টমেন্টের নেমের উপরে বিল্ডিং এর ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, আবার ডিপার্টমেন্ট নেমের উপরে বাজেটের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। মানে কি দাঁড়াচ্ছে, যে আমরা যদি আগের এক্সাম্পলটা দেখি তখন আর একটু ক্লিয়ার হবে। প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, দেখো এখানে আইডি উপরে, এটা ইনস্ট্রাক্টর আইডির উপরে তার নেমটা ইউনিকলি রিপ্রেজেন্ট করতেছে, তার স্যালারিটা ইউনিকলি রিপ্রেজেন্ট করতেছে, তার পার্টিকুলার ডিপার্টমেন্ট মানে এই রোটাকে ইউনিকলি রিপ্রেজেন্ট করতেছে আইডিটা। হ্যাঁ, কি আইডিটা কি তোমার আইডিটা কি কোনোভাবে এগুলোকে ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারতেছে? এই পার্টটাকে করতে পারতেছে না প্রপারলি। কিরকম, দেখো এই ইনস্ট্রাক্টর আইডি এবং ডিপার্টমেন্ট নেম এখানে থাকায় এবং বিল্ডিং বাজেট থাকায়, যত ইনস্ট্রাক্টর আইডি এখানে থাকবে প্রত্যেকটার সাথে যদি সেম ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর থাকে, ধরো সিএসসি 3 জন ইনস্ট্রাক্টর আছে, সিএসসি নাম 3 বার আসছে, 3 বার তার তাইলে এই বিল্ডিং এর নামও আসছে,
তিনবার সেম বাজেটটা উল্লেখ হয়েছে। তাইলে দেখা যাচ্ছে যে আইডির উপরে দেখা যাচ্ছে তোমার এতটুকু পর্যন্ত হয়তো ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু এই পার্টের উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি নাই। এই পার্টের উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে ডিপার্টমেন্ট টেবিলে। ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং বাজেট, এই ডিপার্টমেন্ট নেমটা এই বিল্ডিং বাজেটকে ইউনিকলি আইডেন্টিফাই করে। লাইক ফিজিক্সের বিল্ডিং এবং বাজেট একই রকমের, কম্পিউটার সায়েন্স তার বিল্ডিং বাজেট একই রকমের। তাহলে এগুলো একবার রিপিট করতে চাইলে আমরা আলাদা টেবিল করলেই হয়ে যাচ্ছে। তাইলে দেখো, আমরা যদি ফাংশনাল ডিপেন্ডেন্সির উপরে বেস করে যদি আমরা দেখি, তাহলে দেখো ডিপার্টমেন্ট নেমের বিল্ডিং এর উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, আইডি বিল্ডিং এর উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা, আইডির বিল্ডিং এর উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, যে পার্টিকুলার ডিপার্টমেন্টের উপরে যেরকম আছে। কিন্তু আবার ডিপার্টমেন্ট নেমের কিন্তু স্যালারির উপরে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি নাই, স্যালারির উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে এইটার আইডির, ডিপার্টমেন্টের নেমের উপরে কারণ নাই কেন? একই ডিপার্টমেন্টের অনেক এমপ্লয়ির স্যালারি এখানে আছে। হ্যাঁ, তাহলে ডিপার্টমেন্ট নেম এই স্যালারি এই পার্টটাকে কখনো ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে না, আবার ডিপার্টমেন্ট নেম এই পার্টটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছে। সো আমরা এটার উপরে বেস করে আমরা বলতে পারি যে ইউজ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি উপরে বেস করে যে আমরা যদি ডিকম্পোজিশন করি, আমি এই পার্টটা একটু শর্টকাট করতে চাচ্ছি, কারণ আমরা যদি এত ডিটেইলে আলাপ করি তো আমাদের একটু সময় বেশি যাবে। সেজন্য আমি আগের রেকর্ডও দিব, এখান থেকে যতটুকু নেওয়া যায় নিলা, আর এখানে আমি একটু শর্টকাটে যতটুকু মিনিংফুল বোঝানো যায়। তো আমরা we use functional dependency to test relations to see if there are legal under a given set of functional dependency. তারা কি লিগাল ইনস্ট্যান্স আছে কিনা তাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে। If a relation R is legal under a set of F of functional dependency, we say that R satisfied F. To specify constants on the set of legal relations, we say F holds on R. If all relations instance legal instance on relation on R satisfied the set of functional dependencies F. So আমরা এটা থেকে বুঝলাম যে ফাংশনাল ডিপেন্ডেন্সির উপরে বেস করে আমরা চাইলে এগুলোকে ব্রেকডাউন করলে আমার রিপিটেশন কমে যাবে এবং উই ক্যান ফাইন্ড এ গুড ডিজাইন। ফাংশনাল ডিপেন্ডেন্সি ট্রিভিয়াল কিনা আমরা কেন, বা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে প্রবলেম আছে কিনা। Functional dependency is trivial if it is satisfied by all instances of R relations. Like ধরো আইডি এন্ড নেম, এই দুইটা আইডি কে ইউনিকলি আইডেন্টিফাই করে এবং নেম ও নেমকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছে। এখন আমরা যদি বলি যে
আলফা functional dependence on beta is trivial কখন বলবো trivial if beta is subset of alpha আমরা trivial কখন বলবো যখন বিটাটা আলফার সাবসেট মানে হচ্ছে গিয়ে কখন বলবো যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা সঠিক না যখন ফাংশন যে বিটাটা আলফার সাবসেট হয়ে যায় লাইক আমরা এখানে আমরা বলতেছি এই দুইটা আইডি এন্ড নেম functional dependence on ID is true. ID আর name ID কে ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আইডিটা আবার কি এই পার্টের একটা সাবসেট আইডিটা তো এখানেও আছে এই পার্টটা যদি আবার এই পার্টের সাবসেট হয় তাহলে আমরা বলবো যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা সঠিক না লসলেস ডিকম্পোজিশন তো আমরা বললামই লসলেস ডিকম্পোজিশন এর মধ্যে আমরা এরকম ডিকম্পোজ করব যখন আমরা আবার তাদের মধ্যে নেচার জয়েন করলে আবার সেম আর্টটাকে আমরা যাতে পাই বা সেম রিলেশনটাকে আবার অ্যাচিভ করতে পারি এখানে আমরা দেখাচ্ছি একটা রিলেশনে এ বি সি তিনটা অ্যাট্রিবিউট এবং এ ফাংশনাল ডিপেন্ডেন্স অন বি বি ফাংশনাল ডিপেন্ডেন্স অন সি হোল্ড তাহলে আমরা রিলেশন R1 কে AB এবং R2 কে BC দিয়ে যদি আমরা ভাঙি তাদের মধ্যে আবার ইন্টারসেকশন করলে কমন নিলে আমরা বিটাকে পাচ্ছি আমাকে দেখতে হবে লসলেস ডিকম্পোজিশনের সময় এই বিটা কি আবার বি আর সির উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা সিমিলারলি আমরা এবি আর এসি এটা বিসি ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা কেন আমরা দেখলাম ধরো আমরা জানি যে এ ফাংশনাল ডিপেন্ডেন্স অন বি বি ফাংশনাল ডিপেন্ডেন্স অন সি হইলে আমরা ইজিলি আমরা জানি যে তোমার এ ফাংশনাল ডিপেন্ডেন্স অন সি অলসো হোল্ড তাহলে আমরা তো ওই হিসাবে এ বি আর এসি কে আলাদা করতে পারি করে কমন পেলাম এ এবং আমাকে দেখতে হবে যে তাইলে এটা এই এটা এবির এই কে ফাংশনাল মানে করতেছে এবির উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে সো এইখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ডিকম্পোজ করব তো অবশ্যই কিন্তু ডিকম্পোজ করার সময় যাতে আমার ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন যাতে থাকে ডিপেন্ডেন্সি প্রিজার্ভ থাকে এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি কথা বললাম যে এই ডিপেন্ডেন্সিটা যাতে হোল্ড করে বা এই ডিপেন্ডেন্সি যাতে নষ্ট না হয় ডিকম্পোজ করার পরেও যাতে নষ্ট না হয় আবার ন্যাচারাল জয়েন করলে এগুলো যাতে আবার অ্যাচিভ করতে পারে ধরো কনসিডার করো যে একটা টেবিল যেখানে
স্টুডেন্ট আইডি, ইনস্ট্রাক্টর আইডি আছে এবং ডিপার্টমেন্ট নেম আছে, এবং ইনস্ট্রাক্টর আইডি ফাংশনাল ডিপেন্ডেন্স অন ডিপার্টমেন্ট নেম। আমরা জানি যে প্রত্যেকটা ইনস্ট্রাক্টর একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে এঙ্গেজ। আবার স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট নেম এই দুইটা আবার ইনস্ট্রাক্টর আইডির সাথে ফাংশনাল ডিপেন্ডেন্স। কারণ কি, একটা স্টুডেন্ট পার্টিকুলার ডিপার্টমেন্টের সে আবার একজন ইনস্ট্রাক্টর ও তার অ্যাডভাইজার হিসেবে আসে। তাইলে in the above design we are forced to repeat the department name once for each time a instructor participate in the department advisor relations. হ্যাঁ, আমরা এখানে ফোর্স করতেছি যে যখন তোমার ডিপার্টমেন্ট নেম এবং তোমার department name once of each time a instructor participate in the department advisor relationship, তখন আমরা দেখতেছি যে ডিপার্টমেন্ট নেমটাকে আমরা রিপিট করতেছি এবং ইনস্ট্রাক্টর নেমটা আইডিটাকেও রিপিট করতেছি। এনি ডিকম্পোজিশন যদি আমরা করি এখানে, লাইক ধরো আমরা এইটার উপরে ডিপেন্ড করে ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্টকে আলাদা করে দিলাম। ডিপার্টমেন্ট যদি কোনো কারণে আলাদা হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা দেখবো যে ডিপেন্ডেন্সি নট প্রিজার্ভ। এনি ডিকম্পোজিশন উইল নট ইনক্লুড অল দ্য অ্যাট্রিবিউটস ইন দ্য এই রিলেশন। সো এই রিলেশনে যখনই আমরা এটাকে কোনো কারণে যদি এইটার উপরে বেস করে ডিকম্পোজ করি, উপরের তো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এটার উপরে যদি বেস করে ডিকম্পোজ করি, তাহলে আমরা দেখবো যে রিলেশনটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভ করতে পারতেছে না, অন্য এই ডিপেন্ডেন্সিটা প্রিজার্ভ করতে পারতেছে না। প্রিজার্ভ করা তো আমরা জানি যে মানে এটাকে সে সংরক্ষণ করে রাখতেছে চাচ্ছে না, এটা সে তখন আর ধরে রাখতে পারতেছে না। এখন আসি আমরা ভয়েস কোড নরমাল ফর্ম। ভয়েস কোড নরমাল ফর্ম কখন আমরা বলবো? ভয়েস কোড নরমাল ফর্ম হচ্ছে গিয়ে যে আমরা একটা রিলেশন আর কে ভয়েস কোড নরমাল ফর্ম বলবো, or with respect to the set of functional dependency for all functional dependency in F clause are of form alpha functional dependence on beta hold। আমরা কখন বলবো? যখন আলফা ফাংশনাল ডিপেন্ডেন্স অন বিটা হোল্ড, এবং আলফা হচ্ছে গিয়ে আর এর সাবসেট, বিটাও আর এর সাবসেট, এবং আলফা functional dependence on beta is trivial. At least one of the following holds যদি হয়, alpha functional dependence on beta is trivial, আবার alpha is a super key for R। যে কোনো একটা যদি আমরা স্যাটিসফাইড করতে পারি, তাহলে আমরা বলবো যে the relation is in Boas code normal form। ধরো একটা এক্সাম্পল আমরা বলতেছি যে এখানে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং বাজেট, এটার উপরে আমরা ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং বাজেটের উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করতেছে, বা ডিপার্টমেন্ট ইজ নট এ সুপার, এখানে হোল্ড করতেছে, হ্যাঁ, কিন্তু ডিপার্টমেন্ট নেমটা এই
পার্টিকুলার রিলেশনে সুপার কিনা। হ্যাঁ, এই পার্টিকুলার রিলেশনে ওই যে উপরের যে রিলেশন, এই উপরের রিলেশনে সে সুপার কিনা, সুপার কিটা হচ্ছে গিয়ে আইডি। তাহলে আমাকে এই রিলেশন হোল্ড করার জন্য তাকে সুপার কি করতে হবে, মানে তাকে আমি ব্রেকডাউন করে যদি নিয়ে আসি, ডিকম্পোজ করে নিয়ে আসি, when decompose the instructor and department, তখন আমরা দেখবো যে instructor is in super key, is in Boyce Codd normal form, and department also is in Boyce Codd normal form. তবে Boyce Codd normal ফর্মে থাকলে, Boyce Codd normal ফর্ম করার পরে আমরা Boyce Codd normal ফর্ম ধর আমরা করলাম আলফা আর বিটা দুইটা দুইটা অ্যাট্রিবিউট সেট, এবং আলফা ফাংশনাল ডিপেন্ডেন্ট বিটা হোল্ড করতেছে, এইটার উপরে বেস করে আমরা Boyce Codd normal ফর্ম করলাম। তাইলে ওই বিটা থেকে আলফা বিয়োগ করলে, ওই বিটা থেকে আলফা বিয়োগ করলে আলফা আমরা স্টিল বিটার মধ্যে পাবো। আলফা এইখানে কমন একটা আলফাটা পেয়ে যাবে। মানে কি, ধরো এখানে আমরা দেখতেছি যে আলফাকে আমরা ডিপার্টমেন্ট নেম ধরতেছি, যেটা বিল্ডিং বাজেটের উপরে তোমার করতেছি। বিল্ডিং বিটা আমরা বিল্ডিং বাজেটের উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, তো আমরা এখানে আলফা বিটা কে যখন ইউনিয়ন করলাম, তখন ডিপার্টমেন্ট নেম এন্ড বাজেট নিয়ে একটা টেবিল করে ফেললাম, ডিকম্পোজ করে ফেললাম। আর ওই রিলেশন থেকে বিটা মাইনাস আলফা করার পরে, বিটা মাইনাস আলফা করার পরে আমার আর 8 থেকে এইটাকে বাদ দিলে আমার ডিপার্টমেন্ট নেমটা এখানেও রেখে দিচ্ছি। হ্যাঁ, বিটা মাইনাস আলফা করার পর মানে আর মাইনাস বিটা এন্ড প্লাস আলফা। হ্যাঁ, তাইলে আলটিমেটলি 8 থেকে বিটাটা বাদ দিয়ে দিচ্ছি, আলফাটা যোগ করতেছি, যোগ করে আমরা এইটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে কমন তখন ডিপার্টমেন্ট নেমটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আলটিমেটলি Boyce Codd normal ফর্মে আমরা কি অ্যাচিভ করলাম, যে লসলেস ডিকম্পোজিশন আর ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং। হ্যাঁ, যখন ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন করবে না, লাইক এখানে ধরো আমরা a functional dependence on b functional dependence on c, হ্যাঁ, a ফাংশন a b আর bc দুইটা দিয়ে আমরা লসলেস ডিকম্পোজিশন করলাম। এখানে b কমন, b functional dependence on bc, ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং এখানে করতেছে। এটাও লসলেস ডিকম্পোজিশন, a কমন। হ্যাঁ, কিন্তু a কমন হইলেও আমরা a functional dependence on a b হোল্ড করলেও আমরা কখনো বি ফাংশনাল ডিপেন্ডেন্স সি টাকে আর ফাইন্ড আউট করতে পারবো না। আমরা এই ন্যাচারাল জয়েন না করলে বি ফাংশনাল ডিপেন্ডেন্স অন সি হোল্ড করতে পারবো না।
ন্যাচারাল জয়েন না করা পর্যন্ত আমরা ফাংশন তাহলে ওই ডিপেন্ডেন্সি প্রিজার্ভিংটা লস করব। তাইলে আমরা অনেক সময় বয়েস কোড নরমাল ফর্ম করলে দেখা যাচ্ছে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন চলে যেতে পারে বা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং না না থাকতে পারে। লাইক আমরা যদি দেখি যে ওই ডিপার্টমেন্ট অ্যাডভাইজার এক্সাম্পল, যেখানে স্টুডেন্ট আইডি এবং ইনস্ট্রাক্টর আইডি ডিপার্টমেন্ট নেমের সাথে এবং ইনস্ট্রাক্টর একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে এবং স্টুডেন্ট ডিপার্টমেন্ট একটা পার্টিকুলার ইনস্ট্রাক্টরের সাথে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলা হোল্ড করতেছে। আমরা যদি এই ফাংশনাল ডিপেন্ডেন্সির উপরে বেস করে ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্টকে আলাদা করে ফেলি, আবার স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরকে এক করি, তখন স্টুডেন্টের সাথে যে এই ডিপার্টমেন্টের সম্পর্ক এইটা আমরা ততক্ষণ পাবো না যতক্ষণ আবার এই দুইটা টেবিল এটা যদি R1 টেবিল হয় আর এটা যদি R2 টেবিল হয়, এই দুইটাকে যখন আবার ন্যাচারাল জয়েন করতেছি না ততক্ষণ পর্যন্ত এই যে স্টুডেন্টের সাথে এই ডিপার্টমেন্টের সম্পর্ক এটা আর খুঁজে পাবো না। তো এইটা যে খুঁজে পাবো না, এটা তখন আমার ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন আর থাকতেছে না। তো বয়েস কোড নরমাল ফর্মে সব সময় সেজন্য করা ঠিক না। বয়েস কোড নরমাল ফর্ম না করলে একটা সমস্যা হয় যে রিপিটেশন থাকে, তখন আমরা এটাকে বলি থার্ড নরমাল ফর্ম। হোয়াট ইজ থার্ড নরমাল ফর্ম? থার্ড নরমাল ফর্ম বলতেছে at least one of the following holds করবে। Alpha functional dependence on beta is trivial, এটা হোল্ড করবে। Alpha is super key of R, এটা হোল্ড করবে। এবং each attribute A in beta minus alpha is contained in a candidate key for R. তাহলে A minus the beta minus alpha contain করবে a candidate key for R, R এর জন্য একটা candidate key contain করবে। হ্যাঁ, এটা কমন কি কন্টেইন করবে। ধরো আমরা থার্ড নাম্বার ফর্মে এটাতেই আমরা যে অ্যাডভাইজার ডিপার্টমেন্টে টু ক্যান্ডিডেট কি এখানে আছে, একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট ডিপার্টমেন্ট আর স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর, এই দুইটাই এই ডাটাগুলোকে এই ডাটাগুলোকে ইউনিকলি দিয়ে করতেছে, প্রেজেন্ট করতেছে। একটা হলো স্টুডেন্ট ডিপার্টমেন্ট আর স্টুডেন্ট ইনস্ট্রাক্টর। হ্যাঁ, সো আমরা তাহলে স্টুডেন্ট ডিপার্টমেন্ট ইজ এ সুপার কি। সো আমরা এখানে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের সাথে যে সম্পর্ক এটা কে সুপার কি, এটা নট এ সুপার কি হিসেবে আমরা ধরবো না। এবং ডিপার্টমেন্ট নেম মানে ইনস্ট্রাক্টর আইডি ইকুয়াল টু ডিপার্টমেন্ট নেম and department name is contain the candidate key. ডিপার্টমেন্ট নেম এই ক্যান্ডিডেট কির মধ্যে আছে, ইনস্ট্রাক্টর স্টুডেন্ট ডিপার্টমেন্টের মধ্যে আছে। সো আমরা থার্ড নরমাল ফর্ম কখন থার্ড নরমাল ফর্ম হতে পারে যে আমরা হয়তো রিপিটেশন আছে, রিপিটেশন থাকতে পারে, কিন্তু ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং থাকবে। আর আমরা ফোর্থ নরমাল ফর্ম কোনটা, যেটা হচ্ছে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সির উপরে আমরা করব। ধরো এরকম আমরা যদি ইনস্ট্রাক্টরের আইডি, চাইল্ড নেম, ফোন নাম্বার রাখি, তাইলে দেখো এক ইনস্ট্রাক্টরের দুইটা চাইল্ড থাকলে এবং দুইটা ফোন নাম্বার থাকলে, তো
দুই চাইল্ডের জন্য দুই ফোন নাম্বার একবার রিপিট হলো, আরেক চাইল্ডের জন্য আরো দুইবার রিপিট হলো, ফোন নাম্বার দুইবার রিপিট হলো। হ্যাঁ, আমরা যদি এইটাকে এইভাবে ভাগ করে নিই, হ্যাঁ, যে পার্টিকুলার আর ইনস্ট্রাক্টরের চাইল্ডরা এই ইনফরমেশন, তার চাইল্ডদের ডাটা আলাদা আর তার ফোন নাম্বারের ডাটা আলাদা, তাইলে আমরা দেখবো যে ডিকম্পোজিশনে রিপিটেশন হচ্ছে না। এবং ডিকম্পোজিশনে রিপিটেশন হচ্ছে না, তখন আমরা এই যে এটা মাল্টিভ্যালুড, আমরা জানি ফোন নাম্বার মাল্টিভ্যালুড, চাইল্ড অফ মাল্টিভ্যালুড, কারণ একজনের চাইল্ড দুই তিনটা চাইল্ড থাকতে পারে, একজনের ফোন নাম্বার দুই তিনটা থাকতে পারে। তো এরকম মাল্টিভ্যালুডের উপরে যখন আমরা কখনো ডিকম্পোজিশন করি, তাইলে তখন আমরা এটাকে বলি ফোর্থ নরমাল ফর্ম ডিকম্পোজিশন। মাল্টিভ্যালুডের উপরে কখন ডিকম্পোজিশন করব, যাতে ডাটা লস না হয়। এখানে ডাটা লসের কথা আসতেছে কেন, যদি এরকম ধরো যে কেউ তার মানে এই পার্টিকুলার স্টুডেন্ট দের সাথে মানে এই পার্টিকুলার, আমরা যদি এই আইডির সাথে এই চাইল্ডের নাম, হ্যাঁ, আর এই ফোন নাম্বার, এখন আমরা ফোন নাম্বারটা ডিলিট করতে চাচ্ছি, সাথে করে কি হবে, তো ফোন নাম্বার ডিলিট করতে গেলে ফোন নাম্বার তো দুইটা একই, তাহলে দুইটা চাইল্ডই একসাথে ডিলিট হয়ে যাবে ফোন নাম্বার ডিলিট করতে গেলে। হ্যাঁ, তাইলে এই যে ফোন নাম্বার ডিলিট করতে গেলে দুইটা চাইল্ড ডিলিট হয়ে যাচ্ছে, এটার জন্য চাইল্ডের ইনফরমেশন হারা যাচ্ছে, এটাকে আমরা বলতেছি যে মানে আমার ডাটা লস করার পসিবিলিটি আছে। হ্যাঁ, তো তোমাদের এক্সামে আসতে পারে, এটাকে আমরা হায়ার লেভেল নরমালাইজেশন বলি বা ফোর্থ নরমাল ফর্ম বলি। এক্সামে আসতে পারে তোমার ফাংশনাল ডিপেন্ডেন্সি ভয়েস কোড নরমাল ফর্ম আর থার্ড নরমাল ফর্মের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলোর উপরে বেস করে তোমাদের কথা যে হ্যাঁ গোল অফ নরমালাইজেশন। আচ্ছা, এখন আমরা এতটুকু এই পার্টটা আমি আর কভার করতেছি না, পরের পার্টটা কভার করতেছি না, এগুলো আমি আর কভার করতেছি না। সো এই চ্যাপ্টার 7 এতটুকুই আমরা দেখলাম, কিন্তু এখানে যে কোয়েশনটা কিরকম আসবে, থিওরিটিক্যালি হয়তো আমি জিজ্ঞেস করতে পারি ফাংশনাল ডিপেন্ডেন্সি কি হ্যান ত্যান, এগুলো এক্সপ্লেন করা তোমাদের জন্য কষ্ট হবে। তার উপরেও কেউ কেউ যদি থিওরি অ্যান্সার করতে চাও, এটা ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আমার কোনো সমস্যা না। কিন্তু আমার কাছে মনে হয় যে তোমরা চাইলে তোমার যে ওই থিওরি বদলে যে ডিজাইন পার্টটা তোমরা দিয়ে করলে ভালো হবে, তোমাদের ডিজাইন পার্টের উপরে মনোযোগ দিলে ভালো হবে। ডিজাইন কিভাবে করব, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে তোমাদের মানে কিরকম পরীক্ষা কোয়েশ্চেন কিরকম হইতে পারে। ধরো এরকম আমি একটা এসকিউএল দিলাম, এসকিউএল এর মধ্যে কোনো এরর আছে কিনা, এই যে এখানে কোনো এরর আছে কিনা ফাইন, এবং কারেক্টলি রাইট ডাউন করো এই এসকিউএলটাতে কোনো এরর আছে কিনা। এখানে কি ধরনের এরর আছে, এখানে এরর আছে হচ্ছে গিয়ে যে নামের আগে এম্পারসেন্ট দেওয়া, এটা একটা এরর। তোমার সেমিকলন দেওয়া আছে বার্কার আর নট নালের মাঝখানে, যেখানে এখানে স্পেস দিলেই হয়,
মানে এই রুলস গুলো সিনট্যাক্স কারেক্ট কিনা। তারপরে স্টুডেন্ট আইডি কে প্রাইমারি কি করা হয়েছে, এখানে কোনো স্টুডেন্ট আইডি অ্যাট্রিবিউটই নাই, স্টুডেন্ট আইডি কে প্রাইমারি কি করা হয়েছে এটাও সঠিক না। এরকম করে তোমার এরর বার করা এবং এটাকে সঠিক করে লেখা। হ্যাঁ, এরকম টেবিল দেওয়া থাকতে পারে, টেবিলের উপরে এসকিউএল কোয়েরি থাকতে পারে, গুলোর ডাটা প্রেজেন্ট করা। তোমরা আসো তো নাকি, দেখতেছো? জি স্যার, জি স্যার, ওকে। আছে। এগুলো ধরো এসকিউএল প্রেজেন্ট, এসকিউএল ডাটা প্রেজেন্ট করা, এটা আসতে পারে। এরকম আসতে পারে হচ্ছে ওই যে উপরের এই দুইটা টেবিল, এই যে তিনটা টেবিল আছে, ওই তিনটা টেবিলের উপরে একটা ইয়ার ডায়াগ্রাম এঁকে দেখাও, তাদের মধ্যে রিলেশনটা কিরকম, তাদের মধ্যে ম্যাপিং কার্ডিনালিটি কিরকম, ম্যাপিং কার্ডিনালিটি কনস্ট্যান্ট কিরকম, এটা 1 to 1 রিলেশন না 1 to many, না many to many, না many to 1, কোন কি ধরনের রিলেশন। হ্যাঁ, এরকম হয়তো অ্যাট্রিবিউট আমি লিস্ট ডাউন করে দিতে পারি, ধরো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, স্যালারি, হায়ার ডেট, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ধরো জব আইডি, জব নেম, লোকেশন আইডি, লোকেশন নেম, ধরো এরকম করে আমি দিলাম। এটাকে এখন ডিকম্পোজ করো আপ টু 4th নম্বর ফর্ম। তো ফাংশনাল ডিপেন্ডেন্সির উপরে ডিকম্পোজ করবা। এমপ্লয়ি আইডির উপরে তো এমপ্লয়ি নেম, এমপ্লয়ি স্যালারি, এগুলো ডিপেন্ড করতেছে, এমপ্লয়ি হায়ার ডেট ডিপেন্ড করতেছে। তাইলে আমরা এবং তার ডিপার্টমেন্ট আইডি, পার্টিকুলার এমপ্লয়ি তার ডিপার্টমেন্টে থাকবে। তো এতটুকু মিলে একটা অবশ্যই আমার একটা টেবিল হবে। আবার আমার ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এটা একটা টেবিল হবে। আবার জব আইডি, জব নেম, এটা ডিপেন্ড করতেছে, এটা একটা টেবিল হবে। এবং লোকেশন আইডি, লোকেশন নেম, এটাও একটা টেবিল হবে। আবার এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি সাথে ডিপার্টমেন্ট আইডির সম্পর্ক আছে। হ্যাঁ, এমপ্লয়ির সাথে আবার তার সে পার্টিকুলার কোন জব করতেছে তার জব আইডির সম্পর্ক আছে। এমপ্লয়ি আইডির সাথে আবার ওই জবের লোকেশন, তাহলে জব আইডির সাথে তার লোকেশনের সম্পর্ক আছে। তাহলে তুমি এখানে আমার হিসাবে এই এমপ্লয়ি আইডি, এটা একটা R1 টেবিল হইল। হ্যাঁ, তারপরে ডিপার্টমেন্ট নেম আইডি, এটা ধরো একটা ডিপার্টমেন্ট টেবিল করলাম, এটা ধরো এমপ্লয়ি টেবিল, একটা ডিপার্টমেন্ট টেবিল, একটা জব টেবিল করলা, একটা লোকেশন টেবিল করলা, আর তাদের মধ্যে রিলেশনাল একটা টেবিল করতে পারো। এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে একটা রিলেশনাল টেবিল। হ্যাঁ, আবার এমপ্লয়ি আর জবের মধ্যে একটা রিলেশনাল টেবিল। হ্যাঁ, আর এমপ্লয়ি আর জব আইডি আর জব লোকেশনের মধ্যে, এমপ্লয়ি, জব আইডি এবং জব লোকেশন, বা জব আইডি আর জব লোকেশনের মধ্যে একটা রিলেশনাল টেবিল করলে হবে, জব আইডি আর জব লোকেশনের মধ্যে। তো এইভাবে তুমি ভাগ করে নিলে দেখো কয়টা টেবিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই টেবিল করার মানে এইটা তো 4th নম্বর ফর্ম পর্যন্ত সরাসরি টেবিল করে ফেললাম। তোমাদের এরকম দিতে মানে এরকম দিলাম, তুমি 4th নম্বর পর্যন্ত ভাগ করবা। বোঝা গেছে কিভাবে করতে হবে? হ্যাঁ, জি স্যার। ওকে। তো আবার দেখো এখানে কিছু থিওরিজও আসছে, বয়েজ কোড নম্বর ফর্ম আর 3rd নম্বর ফর্মের মধ্যে ডিফারেন্স কি, কখন তুমি 4th নম্বর ফর্ম করবা, ওগুলো লিখতে চাইলে লিখলা। হ্যাঁ, আবার তোমার আর এরকম আসতে পারে, এই যে এটাকে 4th নম্বর ফর্ম পর্যন্ত ভাগ করলা, এই ভাগ করার পরে এগুলোর মধ্যে ইয়ার ডায়াগ্রাম আঁকা আসতে পারে।
হ্যাঁ, সো ইয়ার ডায়াগ্রাম আঁকতে পারো, বা এইটার উপরে ইয়ার ডায়াগ্রাম করে তোমার ইয়ার ডায়াগ্রাম করতে গেলেও তোমাকে এই রিলেশনের কথা চিন্তা করে ইয়ার ডায়াগ্রাম করতে হবে, যে এমপ্লয়ি নাম আর স্যালারি আর হায়ার ডেট এদের মধ্যে রিলেশন আছে, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট এর সাথে ডিপার্টমেন্ট আইডি দিয়ে, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট আইডি দিয়ে রিলেশন আছে। হ্যাঁ, আর এমপ্লয়ি আর জবের সাথে এমপ্লয়ি আর জব আইডি দিয়ে রিলেশন আছে। সরি, এভাবেও ইয়ার ডায়াগ্রাম করতে পারো। আবার জবের সাথে লোকেশন আইডির রিলেশন আছে, জবটা কোন লোকেশনে বা এমপ্লয়ি কোন লোকেশনে বসে, কোন জব কোন জায়গায় জবের লোকেশন। সো এইভাবে ইয়ার ডায়াগ্রাম আঁকতে পারো। তো ইয়ার ডায়াগ্রাম আঁকবা, ইয়ার ডায়াগ্রাম মতো নর্মাল ফর্ম পর্যন্ত এতটুকু পর্যন্ত তোমার চ্যাপ্টার 7। চ্যাপ্টার 8 আমরা যদি যাই, চ্যাপ্টার 8-এ চ্যাপ্টারটা সহজ আছে, তোমরা চাইলে নিজেরাও গঠন করতে পারো। আমি ভিডিও দিব, আমি যতটুকু দেখাবো অতটুকু একটু দেখায় নেই যে কতটুকু আসলে আমরা যাব। হ্যাঁ, তো চ্যাপ্টার 8টা তোমার অপশন হিসেবে থাকবে, তো চাইলে ওইখান চ্যাপ্টার 8 বাদ দিয়েও পড়তে পারো। চ্যাপ্টার 8 বাদ দিয়েও পড়তে পারো। আমরা চ্যাপ্টার 8-এ কি সেমি স্ট্রাকচার ডাটা, আমি শুধু সেমি স্ট্রাকচার ডাটাটা এখানে কভার করব। আরো অনেকটা আছে, স্ট্রাকচারাল ডাটা, মানে আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, তোমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর এখানে পড়ছো। স্ট্রাকচারাল ডাটা আর স্পেশাল ডাটা আমরা হয়তো এখানে আর পড়ানোর সুযোগ নাই, আমি ভিডিওস আপ করবো, অসুবিধা নাই। হ্যাঁ, সেমি স্ট্রাকচার ডাটা তোমাদের কাজে দিবে, অত সেজন্য আমি একটু বলি। অনেকে আবার মঙ্গোডিবি বা ওই ধরনের ফাস্টার ডাটাবেস ব্যবহার করতে চাবা ওয়েব বেস সিস্টেমের জন্য। তো ওগুলোতে আসলে ওই রিলেশনাল ডাটাবেসের মতো ডাটা, স্ট্রাকচার ডাটা রাখা যায় না, ওইখানে সেমি স্ট্রাকচার ডাটা রাখতে হয়। সেজন্য একটু আইডিয়া দিতে যাচ্ছি। তো সেমি স্ট্রাকচার ডাটা ওইখানে কিভাবে রাখা যায়, ওইখানে জেসন এবং এক্সএমএল ফরম্যাটে রাখা যায়। জেসন আর এক্সএমএল ফরম্যাট আমি শর্টকাটেই বলতেছি, জেসন আর এক্সএমএল ফরম্যাট কিভাবে বা এগুলোকে কেন সেমি স্ট্রাকচার ডাটা বলতেছি, জেসন মানে কেন বা সেমি স্ট্রাকচার ডাটা আমরা যাব। সেমি স্ট্রাকচার ডাটা আমাকে ফ্লেক্সিবল স্কিমা দিচ্ছে, ওয়াইড কলাম দিচ্ছে, মানে আমি কলামের কোনো, আমরা যখন এই স্ট্রাকচার ডাটা আছে তখন আমরা কলামকে ন্যারো করে দিচ্ছি, ওয়াইড কলাম রাখতেছি না। লাইক ধরো আমরা নেম নিলে শুধু নেইমের উপরে মানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম এগুলোকে আলাদা আলাদা করতেছি স্ট্রাকচার ডাটাতে, কিন্তু সেমি স্ট্রাকচার ডাটাতে আমরা এই সবগুলাকে একসাথে রাখতে পারতেছি। এবং স্পার্স কলাম গুলা represent schemas has a fixed বা large set of attribute, fixed but large set of attribute, মানে fixed কিন্তু schemas fixed কিন্তু large set of attribute ম্যানেজ করা যায় স্কিমাতে। কারণ কি,
each tuple may store only a subset, প্রত্যেকটা টাপল একটা সাবসেট স্টোর করতেছে। তো এরকম করে আমরা যে ডাটা রাখতে পারি। মাল্টিভ্যালুড ডাটাগুলা যে লাইক ওই যে চাইল্ড বা ওই নাম্বারের কেসটা দেখালাম যে, হ্যাঁ, ওগুলোকে আমরা এখানে খুব সহজে হ্যান্ডেল করতে পারি সেট, মাল্টিসেট বা কি ভ্যালু ম্যাপিং এর মাধ্যমে। যেরকম সেট অফ ইন্টারেস্ট লাইক বাস্কেটবল, লা লিগা, কুকিং, এগুলো মানে আমরা সেট অফ ইন্টারেস্টের উপরে বেস করে সেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, সেট অফ ইন্টারেস্ট এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে তার ইন্টারেস্ট কি কি আছে সব এগুলোকে একসাথে আলাদা করে রেখে দিচ্ছি। দেখো এখানে আমি বলতেছি সেট অফ ইন্টারেস্ট বলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিস্ট করে দিচ্ছি, যেখানে আমরা আলাদা টেবিল ইউজ করতে হয়েছিল, আর এখানে ডাটাগুলাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিস্ট করে দিচ্ছি। সেট অফ ইন্টারেস্ট আমার অ্যাট্রিবিউট হিসেবে আছে বা এখানে সেট হিসেবে আছে, আর এটা ডাটাগুলা তোমার ওই সেটের মধ্যে। কি ভ্যালু ম্যাপ, এখানে দেখো আমরা কি ভ্যালু তে কিরকম যে এখানে আমরা বললাম যে কি ভ্যালু দিয়ে তারপরে তার আবার ভ্যালু বলা, ব্যান্ড কি অ্যাপেল, আইডি কি ম্যাকবুক এআই, সাইজ কি 13, কালার কি সিলভার। দেখো এইভাবে আমরা ডাটাগুলোকে এইভাবে রেখে দিলে মানে কি আর ভ্যালু এভাবে ম্যাপ করে আমরা কি আর ভ্যালু হিসেবে ম্যাপ করে আমরা ডাটাগুলোকে রেখে দিতে পারি। হ্যাঁ, অপারেশনে তোমার এই অপারেশন ম্যাপিং এ আমরা কিভাবে করব, গেট কি বলে কি নিয়ে আসতে পারবো, ডিলিট কি বলে কি কে ডিলিট করে দিতে পারবো। এবং এখানে ওয়াইডলি ইউজড সায়েন্টিফিক এবং মনিটরিং অ্যাপ্লিকেশনে যখন যে ক্ষেত্রে তোমার আর যেসব ডাটাবেজের ক্ষেত্রে আমার প্রচুর চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, অ্যাট্রিবিউট চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, লাইক আমরা যদি ইউনিভার্সিটি ডাটাবেজ ধরি, ইউনিভার্সিটি ডাটাবেজে স্ট্রাকচার অনেকটাই ফিক্সড, কারণ স্টুডেন্টের সাথে টিচারের রিলেশন, কোর্সের রিলেশন এগুলো অনেকটাই ফিক্সড। কিন্তু এখনকার যে বিজনেসের কনসেপ্ট এগুলোতে কিন্তু ডাটাগুলা ফিক্সড থাকার পসিবিলিটি কম থাকে, মানে সব সময় আইডিয়াস চেঞ্জ হয়, সেজন্য ডাটাগুলাকে একই রকম রাখা যায় না, বিভিন্ন ভাবে অর্গানাইজ করতে হয়। হ্যাঁ, এখানে আমরা ফার্স্ট নরমাল ফর্মের কনসেপ্টে ডাটাগুলাকে রাখবো, হ্যাঁ, এবং এরোজ অ্যারে বেস ডাটাবেস হিসেবে রাখতে পারি, অ্যারে হিসেবে রাখা যায়। হ্যাঁ, এরকম সেট অফ ডাটা হিসেবে রাখতে পারি। এই সেট অফ ডাটা হিসেবে মানে এইটার সাথে এইটার সম্পর্ক, এইটার সাথে এইটার সম্পর্ক, এটার সাথে এইটার সম্পর্ক, এটার সাথে এরকম করে না লিখে আমরা হয়তো মানে একই দুইটা অ্যাট্রিবিউট মানে দুইটা আলাদা আলাদা ইন্টারভেলে আমরা রাখলাম, মানে এখানে এই এরো মানে এই যে এরো কি আর কি, এর মধ্যে যে এটা অ্যারে ইন্ডেক্স 1 2 এটা তো আমরা এমনি বুঝে যাচ্ছি, আবার এটা অ্যারে ইন্ডেক্স 1 এটা বলার জন্য আমাদের ম্যাপিং করার দরকার নাই, কি ভ্যালু ম্যাপিং করার দরকার নাই, অ্যারে ইন্ডেক্স 3 এটা বা এটা অ্যারে ইন্ডেক্স 4 এটা বলার দরকার নাই আলাদা করে। আমরা জেসন ব্যবহার করতে পারি, এক্সএমএল জেসন হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, আর এক্সএমএল হচ্ছে কি এক্সটেন্সিবল
মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো জেসন কিভাবে লেখে? জেসন হচ্ছে গিয়ে ধরো আইডির সাথে এটা কি আর তার ভ্যালু কি, কির মধ্যে আবার সাব কিজ থাকতে পারে, তারপর তার ভ্যালুস গুলা কি ভ্যালু কি সাব কিজ ভ্যালুস এরকম করে আমরা জেসন গুলাকে সাজাইতে পারি, জেসনের ফাইল সাজাইতে পারি। এটা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন widely used for data exchange mainly. এখানে কি ধরনের ডাটাগুলো থাকতে পারে? ইন্টিজার, রিয়েল, স্ট্রিং। জেসন সম্বন্ধে একটু পড়ে নিবা, জেসন ডাটা এক্সচেঞ্জ। আর এক্সএমএল এ আমরা তো এক্সএমএল এ ডাটা রাখি এইভাবে, একটা ট্যাগ শুরু করলাম, ট্যাগ অ্যাট্রিবিউট ট্যাগ আবার এন্ড দিব, অ্যাট্রিবিউটের নাম দিয়ে ট্যাগ শুরু করলাম। এটা প্রথমে টেবিল নেম দিয়ে ট্যাগ শুরু করলাম, টেবিল নেম দিয়ে ট্যাগ এন্ড করলাম, অ্যাট্রিবিউট নেম দিয়ে ট্যাগ শুরু করলাম, একটা ভ্যালু দিয়ে ট্যাগ এন্ড করলাম, আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে একটা ভ্যালু দিয়ে ট্যাগ এন্ড করলাম। এরকম করে আমরা এক একটা রোর জন্য ডাটা রাখতে পারি এক্সএমএল এর মধ্যে। তো তোমরা এই দুই ধরনের ফরম্যাটে ডাটাগুলা দেখবা। হ্যাঁ, এক্সএমএল কে দেখবা যে খুব ওয়াইডলি ইউজ হচ্ছে বিভিন্ন দিয়েতে, তোমার লাইট ডিভাইস গুলাতে, বা জেসনও ইউজ হচ্ছে লাইট ডিভাইস গুলাতে। হ্যাঁ, সো আমরা এতটুকুই রাখি। আমরা তো আমি চ্যাপ্টার 8 থেকে কিছু কোয়েশ্চেন রাখবো। সো আমরা এখানে শেষ করে দিচ্ছি।